মাসে এই বিদ্যালয়ে আসে, তখন বড়বাবু ছিলেন মাননীয় প্রদীপ গাঙ্গুলি মহাশয় আর ইসমাইলদা ছিলেন মেজবাবু। আমি প্রথম থেকেই হিসেবপত্র কিছুই বুঝতাম না, এখনো বিশেষ যে বুঝি তা নয়। প্রদীপদাও তখন অত্যন্ত স্নেহ করে বলতেন যে শ্রাবণী ম্যাডাম তুমি এখানে সই করে দাও, সই করে দিতাম মোটামুটি দেখে শুনে। পরবর্তীকালে ইসমাইলদা আসলেন, সেই একই ব্যাপার, শ্রাবণী ম্যাডাম তুমি এখানে সই করে দাও, এই হিসেবটা বুঝে নাও। আমি বলতাম ইসমাইলদা আপনি দেখেছেন তো, ওতেই হবে, আপনি ঠিকই করেছেন, সই করে দিতাম। এই যে বিশ্বাস, অন্ধের মতো বিশ্বাস করে ইসমাইলদাকে আমি সই করে দিয়েছি সবকিছু, মানে আমার সম্পত্তিটা প্রতি না, মানে স্কুলের হিসেব করে। ইসমাইলদা ট্যাক্সের হিসেব রাত্রিবেলা ফোন করে আমার হাজবেন্ডকে বুঝিয়েছেন, আমার হাজবেন্ড আমাকে বিশ্বাস করেনি, ইসমাইলদাকে বিশ্বাস করেছে। ইসমাইলদা বারবার বলেছে শ্রাবণী ম্যাডাম তুমি একটু হিসাবটা শেখো। ইসমাইলদা আমি হিসাব শিখতে পারিনি, এখন আর পারবো না। যাই হোক, একটা কথা বলি, একটা ছোট উদাহরণ দিই, যে আমরা যখন টাইমে টাইমে খাবার খেয়ে নিই তখন আমাদের শরীরটা ওই খাবার না পেলেই মনে করে আমি কত কষ্টে আছি, দুঃখে আছি। কিন্তু ঠিক একই জিনিসটা আমি যখন কোনো উপবাস থাকি বা ফাস্টিংয়ে থাকি, তখন আমার মনে হয় যে আমার একটা লক্ষ্য আছে, এই লক্ষ্যটা আমাকে পূরণ করতে হবে, তারপরে আমি খাবো, তখন কিন্তু শরীরটা ঠিক আমার সাথ দেয়। তো ইসমাইলদাকে বলবো যে আপনার লক্ষ্য হচ্ছে এই যে শিশুটি বসে আছে, এই শিশুটি, একে একটা জায়গা মতো পৌঁছে দেওয়া আপনার দায়িত্ব। সুতরাং 60 বছর বয়স হয়ে গেলেই মানুষ প্রবীণ হয়ে যায়, সে আর কর্মোপযোগী থাকে না, এই ধারণাটা মন থেকে ছেড়ে ফেলে দিয়ে এই যে সামনে বৃহৎ কর্মকাণ্ডটি বসে আছে, তার জন্য আপনি একদম নিবেদিত প্রাণ হয়ে থাকুন। ঈশ্বর আপনার সহায় হবে এবং আপনার শরীর আপনার পাশে থাকবে। আপনার পরবর্তী জীবন খুব ভালো থাকুক। আপনি স্কুলে আসুন, আমাদের সাদর অভ্যর্থনা আপনার জন্য থাকবে। এই বলে আর গুলজার সাহেবের একটি কবিতার বাংলা অনুবাদ আমি পাঠ করে আমার কথা এখানেই শেষ করছি। জীবন তু জরা আহেস্তা চল, গুলজার সাহেবের একটি হিন্দি কবিতা, তার বঙ্গানুবাদ। জীবন তুমি একটু চলো ধীরে, জীবন তুমি একটু চলো ধীরে, আর কটা দিন তোমার সাথেই থাকে, আমার আর একটু কাজ বাকি, সইতে হবে আরো দহন জ্বালা, বইতে হবে আরো ব্যথার ভার, আর কিছুদিন কষ্ট যাপন করি, আর একটু নয় নামবে অন্ধকার, হারিয়ে গেল অনেক কিছু দামি, ফুরিয়ে গেল অনেক ফাগুন বেলা, জীবন মানেই জল রং এক ছবি, স্বপ্ন আঁকা, স্বপ্ন ছিঁড়ে ফেলা। আমার যারা অনেক আজ দূরে, কাছের যারা অনেকে আজ দূরে, কেউ দিয়েছে পথের মাঝেই আড়ি, এখনো কিছু রক্তক্ষরণ বাকি, এখনো কিছু আধার পথে পারি, এখনো কিছু স্বপ্ন পুরি মনে, এখনো কিছু কর্তব্যের ঋণ, এখনো কিছু আধেক চলা পথ, এখনো কিছু রুদ্রপলাশ দিন। জীবন তুমি একটু চলো ধীরে, আর কটা দিন তোমার সাথেই থাকি, আমার আর একটু কাজ বাকি। ইসমাইলদা আপনাকে বলবো আপনার অনেক কাজ বাকি, তাই সুস্থ শরীরে সুস্থ মনে আপনি কর্মময় থাকুন, আপনার আগামী জীবন খুব ভালো থাকবে। এবারে একদম অনুষ্ঠানের শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়কে আমি কিছু বলবার জন্য প্রধান শিক্ষক হিসাবে তাদের সাথে বেশি ইন্টারাকশন
বিভিন্ন সময় মুসলিমেও সকলের সাথেই হয়, কিন্তু তাও কাজের সুবাদে যে মুসলিমেও কয়েকজনের সাথে বেশি ইন্টারাকশন হয় হতো, তাদের মধ্যে ইসলাম বাবু এক। আমার 10 বছর হলো এই স্কুলে, যখন এখানে আসি চণ্ডীতলায় বাড়িতে থাকতাম তখন আমার বাচ্চাগুলো ছোট ছিল। অনেক দিন শুনলে ওরা বলতো ইসমাইল বাবু, মানে এতখানি ইসমাইল বাবুর সাথে কমিউনিকেশন হতো। অনেক দিন শুনলে বাড়িতে বাচ্চারা বলতো ইসমাইল বাবু, ফোনটা দেখতাম বেশিরভাগ সময় ইসমাইল বাবুর ফোন থাকে। তো মাননীয় সভাপতি এবং আপনারা সকলেই ইসমাইল বাবুর যে এখানে কর্মকাণ্ড তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। কাঞ্চিবাবু অনেকটা করেছেন, কমলবাবু করেছেন, ইলবাহিদুর বাবু করেছেন, মিন্টুবাবু করেছেন এবং শ্রাবণী ম্যাডাম শ্রাবণী, বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, বিভিন্ন দিক নিয়ে। যেইগুলো নিয়ে আলোচনা হয়েছে সেইগুলো নিয়ে আমি একই বিষয়ের পুনরাবৃত্তি করব না, কারণ যেহেতু ওনার সাথে আমার ইন্টারাকশন অনেক বেশি ছিল, তো সেই জন্য আমার তথ্য ভান্ডার সেটাও অনেক বড় এবং সেই সংক্রান্ত আলোচনা করতে গেলে আরো অনেকটা সময় দরকার। তো আমরা অনেকক্ষণ অতিবাহিত করেছি, আমাদের এরপরে একটা খাবারেরও ব্যবস্থা আছে। তো আমি ছোট্ট একটা গল্প বলবো, কারো জানা থাকতে পারে। একজন ভদ্রলোক, তার দুটো ছোট বাচ্চা ছিল এবং তার একটা নৌকো ছিল। নৌকোটা রং চটে গেছে। এবার নৌকোটা উনি একজন মিস্ত্রির কাছে রং করতে দিয়েছেন। রং করতে দেওয়ার পরে উনি ওনার কাজে বাড়ি থেকে বেরিয়ে গেছেন এবং বিকেলবেলায় বাড়ি ফিরে এসে দেখেন যে নৌকোটাও নেই এবং ওনার ছেলে দুটো নেই। উনি জানলেন যে ওনার ছেলে দুটো নৌকোটা নিয়ে পুকুরে গেছেন, মানে নদীতে গেছে। তো ছেলেগুলো সন্ধ্যা হলো, ফিরে আসছে না। ওনার ভীষণ উদ্বেগ, প্রচন্ড উদ্বেগ। উনি খোঁজাখুঁজি করছেন যে ছেলেগুলো কেন আসছে না। উদ্বেগটার কারণ আছে। এবার উদ্বেগটার কারণ হলো যে উনি যে নৌকোটা রং করতে দিয়েছেন রং হয়েছে, কিন্তু নৌকোটার ভেতরে একটা ফুটো ছিল। ওটা বাচ্চারা জানতো না, শুধু বাবা জানতো। এই কারণে বাবা ভীষণ টেনসড যে ওই ফুটোযুক্ত নৌকো নিয়ে ছেলেগুলো কি তলিয়ে গেল, শেষ হয়ে গেল, এখনো কেন খবর পাচ্ছি না। তো যাই হোক, অ্যাট লাস্ট ছেলেগুলো বাড়িতে ফিরে এসছে। বাড়িতে ফিরে আসার পরে উনি যে মিস্ত্রি কাজ করেছিলেন তাকে উনি পেমেন্ট আগেই করেছিলেন। এবার পরের দিন ওই মিস্ত্রির বাড়িতে উনি গেছেন আরও কিছু তাকে বকশিস দেওয়ার জন্য, এবং সেই মিস্ত্রি বকশিস নিয়ে বলছে, বকশিস দেওয়ার আগেই বলছে যে আপনি তো আমাকে আমার মজুরি দিয়ে গেছেন, আবার কেন আমাকে এত টাকা দিচ্ছেন। তখন ওই ভদ্রলোক বলছে যে আপনি কি আমার উপকার করেছেন আপনি জানেন না, আপনি আমার এই ছেলে দুটোর জীবন বাঁচিয়েছেন। বলছে আমি কি করেছি, আমি তো কিছু করিনি। বলছে আমি আপনাকে রং করতে বলেছিলাম, কিন্তু আপনি শুধু রং করেননি, ওর ভিতরে একটা ফুটো ছিল, সেটা আপনি রিপেয়ার করে দিয়েছেন। বলছে হ্যাঁ, আমি তো ওটা ফুটোটা রিপেয়ার করে তারপরে রং করেছি। তাহলে আপনি আমার কত বড় উপকার করলেন, সেই জন্যই আমি বকশিস দিতে এসেছি। ইসমাইল বাবু ওয়াজ দ্যাট পার্সন, যে ওনাকে যেটা বলা হবে, ওনার বাইরে যেখানে উনি ফুটো দেখবেন সেই ফুটোটা উনি স্কুলে বন্ধ করে দিচ্ছেন। এই ফুটো বন্ধ করার লোকের সংখ্যা খুব কম, দুর্ভাগ্যের হলো সত্যি। যে নিজে থেকে দেখে বলবে যে এই জায়গাটাতে গাছ হয়ে গেছে, এই জায়গাটা কেটে দিস। রকিকে বলেছে, বহুবার বকাবকি করেছে, আমাদের মিড ডে মিলের দিদিদের বকাবকি করেছে যখনই দেখেছে, মিড ডে মিলের কাজে হোক অন্য কাজে হোক যখনই দেখেছে বকাবকি করেছে, সুমনকে বকাবকি করেছে। অনেক সময় এত বকাবকি করেছে আমারও মনে হচ্ছে খারাপ হয়ে গেছে, কিন্তু পরে বুঝেছি না এই বকাবকিটা দরকার। এই কাজটা উনি সবার অলক্ষ্যে করেছেন। কখনো দরজা জানালা খোলা থেকেছে, উনি সেটা শুধু আমাকে বলেননি, যারা এই কাজগুলো করেন তাদেরকেও বকাবকি করেছেন। কারণ উনি জানেন যে শুধু এটা প্রধান শিক্ষককে বলে হবে না, এই কাজগুলো যারা করেন তাদেরকে ধরিয়ে দিয়েছেন। বহুবার বলেছেন যে দরজা বন্ধ হয়নি, ওখানে তালা দেওয়া হয়নি। বহুবার এরকম হয়েছে বাইরে থেকে কেউ কিছু স্কুল সম্পর্কে বলছে বা কোনো টিচার সম্পর্কে বলছে,
ওনার নলেজে সেই ব্যাপারটা এসছে। উনি কিন্তু আগাম জানিয়েছেন যে স্যার এইরকম একটা আমি শুনলাম, আপনাকে আগে বললাম, সেই কারণে আপনি যদি এটার কিছু মেজার নেওয়ার থাকে। একজন লিডারশিপের যে দক্ষতা থাকা দরকার, একজন মানুষের নেতৃত্বদানের যে দক্ষতা থাকা দরকার, যে গুণ থাকা দরকার, সেটা ইসমাইল বাবুর পক্ষে আছে। এই নেতৃত্বদানের মানে উনি রাজনীতি করতেন একটা সময়, সেই কারণে হয়েছে, শুধু সেটা বলবো না, এটা সহজাত। আমাদের ভেতরে যত নেতৃত্বদানের গুণাবলী থাকবে আমরা মানুষ হিসাবে তত উন্নত হতে পারবো। কারণ আমরা প্রত্যেকেই লিডার, প্রত্যেকের ভিতরেই কিছু না কিছু লিডারশিপ কোয়ালিটি আছে। আমরা আমাদের পরিবার চালাই, আমরা আমাদের ক্লাসগুলো নিজের ক্ষেত্রে কাজ করি। তো এই গুণাবলী ছিল, যে গুণাবলীর মধ্যে অন্যতম গুণ হলো সম্পর্ক তৈরি করা, যেটা আপনারা কেউ কেউ বলেছেন। আর সম্পর্ক তৈরি করার বড় হাতিয়ার হলো কমিউনিকেশন, যোগাযোগ করা। উনি তাৎক্ষণিকভাবে ফোনটা বের করেন। আরও আপনাদের অনেকেই আছে, কিন্তু ইসমাইল বাবু এই দিক থেকে অনন্য। মন করতে উনি কখনো কাজ করতে পারেন না। আমাদের অনেক সময় মনে হয়, এবং আমারও মনে হয় যে আবার ফোন করবো, কিন্তু উনি সঙ্গে সঙ্গে ফোনটা বের করে ফোন করেন। যা কিছু হোক, এই যে কমিউনিকেশন, এটা কিন্তু একটা রিলেশন বিল্ডিংয়ের বড় জায়গা। তো এটা ওনার কাছ থেকে আমি আরও ভালো করে শিখেছি যে যদি স্কুলটাকে পরিচালনা করতে হয় তাহলে সম্পর্ক তৈরি করতে হবে সকলের সঙ্গে। সম্পর্ক তৈরি করলে অনেক কাজ সহজ হয়ে যায়। যদি সম্পর্ক ভালো না থাকে তাহলে সহজ কাজে জটিল হয়, আর সম্পর্ক ভালো হলে অনেক জটিল কাজও কিন্তু সহজ হয়ে যায়। তো সেই জন্য এই ওনার যে এই গুণ, সেটা আমি নিজের ভেতরে নেওয়ার চেষ্টা করি। আজকে এইরকম আমাদের যে আলোচনা হচ্ছে, যারা আমাদের প্রতিষ্ঠানকে সেবা দিয়েছে, বড় করেছে, তাদের ভেতরে যে গুণাবলী, সেই গুণাবলী যদি আমরা নিতে পারি, তবে কিন্তু তাদের যে সার্ভিস দেওয়া, তাদের যে সেবা, সেটা কিন্তু সার্থক হবে। সেই জন্য এই আমাদের এই সকলেই আমাদের এই প্রচেষ্টা আছে। নিচুবাবু অনেক কথা বলেছে, কমলবাবু বলেছে যে ওনার যে ম্যানেজমেন্টের দক্ষতা, এটা আমি খুব কাছ থেকে দেখেছি। এটাও কিন্তু একটা নেতৃত্বের বড় গুণ। উনি যে অফিসে যান, উনি ঠিক সেই কাজটা বের করে নিয়ে আসবেন, যেভাবে হোক বুঝিয়ে। কখনো নরমভাবে বোঝাবেন, কখনো গরমভাবে বোঝাবেন, কখনো যদি জোরে কথা বলে, পরক্ষণে আবার কিন্তু উনি সুর নরম করে, যেখানে যেরকম দরকার, মানে স্থান কাল পাত্র পিছিয়ে কিন্তু উনি কথা বলবেন। এটা ওনার কাছ থেকে শেখা। যার যেটুকু প্রাপ্যতা দরকার সেটা দিয়ে সেইভাবে চলা। এবং এটা আমি একেবারে ভীষণভাবে একমত যে স্কুলে যখনই কোনো পদাধিকারীরা এসছে, যখনই কোনো বাইরের কেউ এসছে, তখনই উনি হাইলি তাদেরকে রিসিভ করেছে। এইটা মানুষ হিসাবে আমরা সবাই চাই। কোনো অফিসে গেলে, কোথাও গেলে আমার সাথে যাতে কথা বলে, আমার সাথে যাতে এগিয়ে আসে, একটু হাসে, তাহলে আমরা খুব তার উপরে খুশি হই। ব্যাংকে যাই কি অন্য বাড়িতে যাই, আরে আসেন আসেন, বসেন বসেন, আরে আপনি কতদিন বাদে এসেছেন, আরে বসেন, এখানে বসেন। এই যে ডাকা করলাম, হয়তো বসার চেয়ারও নেই, কিন্তু উনি যে রিসেপশন করছেন, এটাতে কিন্তু সকলে হাইলি খুশি। তো এইটা একটা বড় কোয়ালিটি, এটা একটা ম্যানেজমেন্টের দক্ষতা। এবং বিভিন্ন সময় দেখেছি উনি আমার থেকে প্রায় বছর দশেকের বড়, 9.5 বছর 10 বছর আমি ওনার থেকে জুনিয়র, কিন্তু ওনার এই চেয়ারের প্রতি, হেডমাস্টারের চেয়ারের প্রতি সাবমিশনের কোনো দিন কোনো ঘাটতি হয়নি। এটা একদম উদাহরণের জায়গা। উনি মনে করতেই পারতেন যে আমি একেবারে স্থানীয় মানুষ, এতদিন ধরে সেবা করছি, এত সংগ্রাম করে এই জায়গাটাতে এসেছি, ছোটো থেকে বড় হয়েছি, বাইরে থেকে একটা হেডমাস্টার এসছে আমাদের, ঠিক আছে হেডমাস্টার তার জন্য যেটুকু বলা দরকার, যেটুকু মানা দরকার সেটুকু মানব। কিন্তু না, উনি অন্তর থেকে কিন্তু এই সাবমিশনটা রেখেছেন। সাবমিশন মানে এই আনুগত্যের জায়গাটা এই চেয়ারের প্রতি। বিভিন্ন সময় যদি কখনো উনি কোনো হার্শ কথা বলে ফেলেন, উনি আবার পরক্ষণে এসে বলেন যে স্যার আপনি কি রাগ করেছেন আমার। বাড়ি থেকেও কোনো কথা বললে কিন্তু পরক্ষণে আবার উনি এটা মানে বলেন। তো একটা মানুষ যে ইকুয়ালেস হতে পারে, সেই কিন্তু এটা করতে পারে। তো এটা ওনার কাছ থেকেও মানে আমাদের শেখা। এই সাবমিশনের ভাব আমাদের যে যেখানে আমরা আছি, এই ভাবটা যদি আমরা রাখতে পারি, তবেই কিন্তু আমরা বড় জায়গাতে যেতে পারবো। আমরা বেঁধে বেঁধে থাকতে পারবো এবং ইউনাইটেড থাকতে পারবো, এবং আমাদের লক্ষ্যের দিকে আমরা পৌঁছাতে পারবো। তো বহু মানে নেতৃত্বের বহু গুণাবলী ওনার ভিতরে আছে, অবজারভেশনের পাওয়ার।
আমাদের প্রত্যেকের কম বেশি আছে। আমরা যেহেতু কেউ ক্লাসে পড়াই, কেউ অন্য কাজ করি। অবজারভেশনের পাওয়ারটা খুব বড় দরকার যে আমরা ছাত্রছাত্রীকে আমরা অবজার্ভ করছি, তার কি প্রয়োজন, সে কি ভাবছে, সে কি করছে, কীভাবে চলাফেরা করছে। এটা ওনার জায়গা থেকে এই পাওয়ারটা বিরাট। উনি সবাইকে অবজার্ভ করতেন যে কার কোন জায়গাটায় মনে হচ্ছে। হয়তো উনি নিজে ভাবতেন বা কখনো কখনো আমাকে একটু বলতেন যে স্যার অমুক বাবুর এই জায়গাটা হলে আরো ভালো হতো, আমাকে উনি হেল্প করেছেন বলে। আবার বলেছেন যে আপনি কিন্তু বলবেন না কোনো সময় যাতে মনে আঘাত না পায়। ওনারা স্যার, ওনারা নমস্কার, আপনি বলবেন না। ওনার যে অবজারভেশন পাওয়ার, এটাও কিন্তু আমাদের গ্রহণ করেন। আমরা যদি অবজার্ভ করতে না পারি তাহলে আমরা কানেকশন করবো কেমন। উনি শুধু অবজার্ভ করেছেন, বলেছেন এবং সেই জায়গাটা কারেকশনেরও কিন্তু চেষ্টা করে গেছেন লাস্ট ডে পর্যন্ত, যে কোন জায়গাটাতে কারেকশন করা দরকার। ওনার দৃষ্টিভঙ্গিতে যে জায়গাগুলো মনে হচ্ছে সেই জায়গাগুলো কিন্তু নিয়মিত সাজেশন দিয়ে গেছেন যে এই জায়গাগুলো ইমপ্রুভ করছেন। ভালো হলেও বলেছেন যে স্যার বাইরে এই কথা হচ্ছে স্কুল সম্পর্কে, কি এই ওনার সম্পর্কে এই কথা হচ্ছে, কি আপনার সম্পর্কে এই কথা হচ্ছে। আবার খারাপ কিছু হলেও বলেছেন যে এই জায়গাটাতে এইরকম একটা কথা শুনলাম, সতর্ক হওয়া দরকার। এবং সেটা আবার বলেছেন যে কিছু মনে করবেন না, আমি স্কুলকে ভালোবাসি বললাম। তো এটা ইগোফ্রি হয়ে গ্রহণ করতে হয়েছে। উনি ইগোফ্রি হয়ে বলেছেন। ওনার যদি উনি নাও বলতে পারতেন, উনি ওনার মনে চেপে রাখতে পারতেন। উনি যদি ভাবতেন যে হেড স্যার আমার কি মনে করবে এটা বলতে গেলে, তাহলে বলতেন না। বিভিন্ন সময় উনি যে সাজেশন দিয়েছেন বা দিয়ে চলেছেন, সেটাতে কিন্তু আমাদের স্কুল উপকৃত হয়েছে। উনি স্কুলের একটা ফেস ছিলেন। আগে আমাদের অফিস মানে শব্দ এইখানে গেল, উনি স্কুলের একটা মুখ। যে কেউ এসে ইসমাইল বাবুর কাছে আসছে, ইসমাইল বাবু এটা আমার কাজ না, এটা আমি বলতে পারবো না, এরকম কিন্তু বিহেভ করেনি। ওটা যদি ওনার কাজ না হয়, ওটা যদি জনরঞ্জনের কাজ হয়, এখানে যোগাযোগ করো। ওটা যদি রবির কাজ হয়, তাহলে তুমি রবির সাথে যোগাযোগ করো। ওটা যদি কাঞ্চিবাবু অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার দেখবে, তাহলে তুমি ওইখানে যাও। এইটা কিন্তু পাঠিয়েছে। এটা একটা বিরাট বড় গুণ, মানে অ্যাজ এ গার্জিয়ানের মতো। মানে আমি স্কুলের এই জন্যই বড়োবাবু, যে সত্যিকারের প্রকৃত অর্থেই বড়োবাবু। বড়োবাবু মানে তো এমনি এমনি বড়োবাবু নয়। বড়োবাবু মানে যার নজরটা চারিদিকে আছে, যে সবার কথা ভাবছে, সব কিছু ভাবছে, যে এখানে গেলে এই কাজটা হবে। গার্জিয়ান বহু ক্ষেত্রে খুশি হয়ে গেছে। আজকে আমরা 10 বছর ধরে আমাদের স্কুলে কোনো পলিটিক্যাল পার্টির কোনো রেগুলেশন হয়নি, বড় কোনো মিছিল হয়নি। তার বড় অবদান কিন্তু ইসমাইল বাবু। সবসময় উনি কী করেছেন, মিনিমাইজ করার চেষ্টা করেছেন, ম্যাক্সিমাইজ করার চেষ্টা করেন। ওই যে বললাম, ওই নৌকোর মতো কিন্তু গ্যাপগুলোকে ফিল আপ করে গেছেন। সবার অলক্ষে কাজ করেছেন। অনেক সময় কখনো হয়তো উনি শিক্ষার করে রাগ করে কথা বলেছেন, আবার কখনো হয়তো কাউকে বলেনি, উনি কাজ করেছেন। অর্থাৎ এটাও একটা বড় কোয়ালিটি। আমরা অনেক সময় যা কাজ করি সেটার হয়তো প্রচার করি যে আমি এই করলাম, আমি ওই করলাম। এটা কাউকে বলছি না, আমি নিজেকেও বলছি। কিন্তু ইসমাইল বাবু এরকম একজন মানুষ, তিনি বহু কাজ করে গেছেন, কিন্তু তার জন্য হাইলাইট করার চেষ্টা করেন। হয়তো চুপ করে আমাকে একটু বলে দিচ্ছেন যে এরকম আমি এটা করলাম, না জানিয়ে উনি কোনো কাজ করেননি। যদি কোনো কাজ করেও থাকেন, আপনারা জানেন যে স্কুল পরিচালনার ক্ষেত্রে বিষয়গুলোতে অনেক ক্ষেত্রে আমি ক্লিয়ার, যাতে আপনারা নিজের মতো করে কাজটা করেন। ইসমাইল বাবু কিন্তু না জানিয়ে কোনো কাজ করেনি। কোনো কাজ করলেও সেটা কিন্তু পরে জানিয়েছেন যে এটা আমি করেছি, আপনাকে জানালাম। খুব ভালো কাজ করেছে, এটা তো করতেই হবে, বেসিক জিনিস। আর দুটো বাল্ব লাগাতে হবে, তার জন্য আবার হেড স্যারকে ফোন করবো, আবার হেড স্যার বলবে, দরকার নেই। খুব ভালো কাজ করেছে। এটাও কিন্তু ওনার একটা বড় গুণ, মানে নেতৃত্বের বড় গুণ। তো এইরকম বহুবিধ দক্ষতা ওনার আছে। এবং একটা প্রেসিডেন্ট সাহেব বলছিলেন যে একটা কঠিন সময়ের মধ্য দিয়েই আমরা যাচ্ছি, একদিকে যখন আমাদের শিক্ষাকর্মী তারা সমাজে কোণঠাসা, অন্যদিকে যেরকম বাইরের যে রাজনৈতিক এবং সামাজিক পরিবেশ চলছে, সেটাও কিন্তু আমাদের অনুকূলে নয়।
এইরকম পরিবেশে আমাদেরকে কিন্তু এইরকম ইসমাইলবাবু যে মতাদর্শে বিশ্বাস করতেন, মানে রাজনৈতিক কথা বলছি না, ওনার ভেতরের যে হিউম্যান কোয়ালিটিস, উনি যেভাবে আগলে রাখার চেষ্টা করতেন, যেভাবে স্কুলটাকে নিজের মনে করতেন, সেটা কিন্তু আমাদের মধ্যেও সেই ভূমিকাকে আমরা সবাই গ্রহণ করেছি। এবং আমাদের দুজন করণী জনরঞ্জন এবং রবি, বয়সের দিক থেকে রবি সিনিয়র হবে, তাই না? রবি সিনিয়র হবে, অর্থাৎ আমাদের স্কুলের বড় বড় কিন্তু এখন রবি, এবং তার সঙ্গে জনরঞ্জন বিরাট গুরুত্ব। এবং এই ইসমাইলবাবু যে জায়গায় ছিলেন, অর্থাৎ ক্লার্কদের গুরুত্ব অপরিসীম। তো আমরা আজকে ওনার এই বিদায়ের দিনে আমরা কিন্তু সবাই মিলে আমরা যা যা কথা বললাম, এটা কিন্তু আমরা প্রমিস করতে পারি যে স্কুলটাকে আমরা খারাপ হতে দেবো না। আমরা সবাই নিজেরা ইউনাইটেড থাকবো এবং আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি বন্ধ না করে আমরা কিন্তু সেটা স্বীকার করে নেব। মতান্তর হতে পারে, সকলের সাথেই হতে পারে, যে কোনো সময় হতে পারে। বাড়িতে দু চারজন স্বামী স্ত্রীর মধ্যে হয়, কিন্তু সেটা যেন মনান্তরে প্রত্যক্ষ না হয়, সেটা যেন আপনাকে ধরে না থাকে, সেটাকে যেন ধীরে ধীরে বড় না করি। কারণ নেগেটিভ জিনিস খুব তাড়াতাড়ি বড় হয় আর মনের মধ্যে অনেক অনেক বোঝা তৈরি করে। বাইকে উঠতে গেলে আমাদের বোঝা কম করতে হয়। আমরা যদি নির্দিষ্ট লক্ষ্যের দিকে পৌঁছাতে চাই, বড় জায়গাতে চাই, তাহলে আমাদের মনের বোঝা, নেগেটিভ জিনিসটাকেও কিন্তু আমাদের কম করতে হবে, মিনিমাইজ করতে হবে, এবং সেইভাবে আমাদের তৈরি হতে হবে, তবেই আমরা বড় জায়গাতে যাব। তো অনেক সময় ইসমাইল বাবুকে অনেক হার্স কথা বলেছি, কর্কশ কথা বলেছি, যেটা হয়তো বিভিন্ন কাজের প্রসারের জন্য, সেটাও আজকে উনি আমার বয়সে বা ওনার কাছে আমি ক্ষমা করবো যে মনে রাখবেন না কোনো কথা। অনেক কিছু অনেক সময় কাজ করতে গেলে অনেক কথা হয়। আপনি যেরকম ছিলেন আমাদের কাছে সেরকমই থাকবেন, এবং প্রতিনিয়ত আপনার সাহায্য সহযোগিতা, এটা থেকে আমরা বঞ্চিত হব না। কারণ এই ওনারশিপ মেন্টালিটি, দুটো মেন্টালিটি হয়, একটা এমপ্লয় মেন্টালিটি, একটা ওনারশিপ মেন্টালিটি। ওনারশিপ মেন্টালিটি মানে আমি যেরকম আমার বাড়িকে নিজের বলে মনে করছি, সেরকম আমরা এখানে এমপ্লয়ি, ওইটা আমাদের বাড়ি, ওটা আমরা ওনার, এখানকার আমরা এমপ্লয়ি। কিন্তু এইখানে আমরা সাকসেসফুল কখন হব, যখন আমরা আমাদের মেন্টালিটিটাকে বদলাতে পারবো। বাড়িতে যে আমার ওনারশিপ মেন্টালিটি আছে অনেকটা, এইখানে যখন আমরা ওনারশিপ মেন্টালিটি নিয়ে আসতে পারবো, তখনই কিন্তু আমরা সবাই সাকসেসফুল হব। আজকে ইসমাইলবাবু যে কাজ করেছে ক্লার্ক হিসাবে উনি সফল হয়েছে, কারণ ওনার এই ওনারশিপ মেন্টালিটি ছিল। উনি এই বিদ্যালয় প্রতিষ্ঠানটাকে নিজের বলে মনে করেছেন। আমরা যারা যারা বিদ্যালয়টাকে সবাই করছি, যারা যারা আরও বেশি করে বিদ্যালয়কে যত বেশি নিজের মনে করতে পারবো, তত বেশি আমরা আমাদের প্রাইমারি প্রফেশনে সফল হব। তো ইসমাইলবাবু সেরকম একজন এই স্কুলের সফল করণী ক্ষমতা করেছেন, তার এখানে প্রচুর পরিচিতি, সেজন্য আমরা বহু ক্ষেত্রে উপকৃত হয়েছি। এবং আপনার এই